তুমি নিজের মান সম্মান রক্ষাতে একটাবারও ইনভেস্টিগেশন করে দেখোনি সেটা আদৌ আমার মা ছিল কি না। তুমি আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছো, আমার কৈশোর কেড়ে নিয়েছো, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। হঠাৎ এসব কিছুর জন্য তুমিই দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। ফারুক মির্জা যেন পাথর হয়ে গিয়েছে, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তাকে নিয়ে তার ছেলের অনেক অভিযোগ, এরকম অভিযোগ তার স্ত্রী যমুনারও ছিল। তিনি স্বামী সন্তানকে সময় দিতে পারেনি, শুধু টাকার পিছনে ছুটছে। ফারুক মির্জাকে চুপ থাকতে দেখে তাচ্ছিল হাসি হাসে সাজ্জিস। তার ভিতরে কষ্টটা কেউ কোনোদিনও বোঝার চেষ্টা করেনি। সাজ্জিস ফারুক মির্জার দিকে এগিয়ে আসতেই তার ফোন বেজে উঠল। হসপিটাল থেকে কল করা হয়েছে। সাজ্জিস কোনো কথা না বাড়িয়ে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রতিমধ্যেই একটা জটলা দেখে সাজ্জিস গাড়ি থামিয়ে জটলার দিকে অগ্রসর হয়। তখনই সাজ্জিসের ফোন বেজে ওঠে। আবারও হসপিটাল থেকে কল করা হয়েছে। সাজ্জিস ফোন কানে নিয়ে জটলা ঠেলে ভিতরে প্রবেশ করতেই যেন সাজ্জিসের পা থেমে যায়, কলিজা মোচড় দিয়ে ওঠে। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়, কণ্ঠনালী শুকিয়ে আসে, হাত থেকে ফোন পিচঢালা রাস্তায় পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তার যেন নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। এতদিন পর যে মানুষটাকে সে মৃত ভেবে এসেছে, যার ছবি বুকে নিয়ে সে দিনরাত চোখের পানি ফেলেছে, সে মানুষটার জন্য একটু আগে তার বাবাকে কথা শুনিয়েছে, সেই মানুষটা তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সাজ্জিস আর এক মুহূর্ত কাল বিলম্ব করে না, দৌড়ে গিয়ে যমুনা মির্জাকে পাঁচ কোলে তুলে নেয়। সাজ্জিস এহেন কাজে উপস্থিত সবাই হতকম্ব হয়ে যায়। সবার মনে প্রশ্ন জাগে, কে এই অজ্ঞাত মহিলা? সাজ্জিস কারো প্রশ্নের উত্তর না দিয়ে যমুনা মির্জাকে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। চোখ থেকে অঝরে পানি পড়ছে তার। সে ভাবতেও পারেনি এতগুলো বছর পর আবার তার মায়ের দেখা পাবে। মাকে ফিরে পেয়ে যতটা না আনন্দ হচ্ছে, তার থেকে বেশি ভয় হচ্ছে তাদের হারিয়ে ফেলার। মিনিট কয়েক অতিবাহিত হতেই গাড়ি এসে হসপিটালের সামনে দাঁড়িয়ে যায়। সাজ্জিস যমুনা মির্জা পার্স খুলে তুলে নিয়ে হসপিটালের ভিতর ছুটে এসে ডক্টর ডক্টর বলে হাঁক ছাড়লেও নার্স হেস্টাচার নিয়ে ছুটে আসে। যমুনা মির্জাকে হেস্টাচার ছুঁয়েই গিয়ে তড়িৎ গতিতে ওটিতে নিয়ে যাওয়া হয়। তার মাথা শরীর থেকে এখনও চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তার রক্তে সাজ্জিসের পুরো শরীর ভিজে গিয়েছে। খুবই ক্রিটিক্যাল অবস্থা তার। যমুনা মির্জা কন্ডিশন দেখে মুখে আধার নামে ডক্টর রায়হানের। তার বাঁচার সম্ভাবনা খুবই কম। হসপিটালের করিডোরে অস্থির হয়ে পায়চারা করছে সাজ্জিস। চোখ মুখে আতঙ্ক বিরাজ করছে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে এসেছে। শরীর যেন বিন্দুমাত্র শক্তি নেই। প্রিয় মানুষকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে কোনো পুরুষই সাধ্য নেই নিজে ঠিক রাখা। সাজ্জিসও নিজেকে ঠিক রাখতে পারছে না। তার নিজের হাতে কত শত অপারেশন করেছে, চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছে, তখন খারাপ লাগলেও সেটা কখনো প্রকাশ পায়নি। ডক্টরের সহজে ভেঙে পড়লে চলবে না, কিন্তু সাজ্জিস যেন আজ তার ডক্টরের খোলস ছেড়ে বেরিয়ে এসছে। দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে তার। সাজ্জিস ধপ করে ফ্লোরে বসে পড়লেও উপস্থিত সবাই সাজ্জিসের এই রূপ দেখে যেন হতভম্ব হয়ে যায়। সবাই সাজ্জিসকে একজন শক্ত মনের ডক্টর মনে করেন। এর আগে তাকে কখনোই এতটা ভেঙে পড়তে দেখেনি। এর মধ্যে ডক্টর রায়হান বের হন। তাকে দেখে সাজ্জিস ছুটে এসে ভেজা কণ্ঠে বলেন, ডক্টর, আমার মাকে বাঁচিয়ে দিন প্লিজ। এর আগে অসংখ্য মানুষ আমার কাছে এসে এই রিকোয়েস্টটা করেছে, আজ আমি আপনার কাছে রিকোয়েস্টটা করছি, প্লিজ আমার মাকে বাঁচিয়ে দিন। ডক্টর প্লিজ, তোমাকে আজকে বড্ড অচেনা লাগছে সাজ্জিস। এতদিন আমি ডক্টর সাজ্জিসকে দেখেছি, আর আজ সাজ্জিসের অন্যরূপ দেখছি। সত্যি মায়ের প্রতি সন্তানের এতটা ভালোবাসা সব ছেলের মধ্যে থাকে না। বাট ইউ আর টু লেট। তোমার মায়ের কন্ডিশন খুবই আশঙ্কাজনক। মাথা খুবই বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথা অপারেশনের করতে হবে, তাছাড়া প্রচুর ব্লিডিং হয়েছে, অনেক রক্তের প্রয়োজন। আমার এবি নেগেটিভ গ্রুপ। যত ব্লাড প্রয়োজন আপনি আমার শরীর থেকে নিন, তবু আমার মাকে সুস্থ করে দিন ডক্টর। তুমি একজন ডক্টর হয়ে এমন
আনিউজুলার কথা কিভাবে বলছো সাজিস? তুমি তো খুব ভালো করেই জানো তোমার মায়ের যতটা ব্লাড প্রয়োজন তুমি তার সবটা যোগান দিতে পারবে না। আমাদের ব্লাড ব্যাংকেও এবি নেগেটিভ ব্লাড পর্যাপ্ত পরিমাণ নেই। তুমি অতি দ্রুত এবি নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করো। আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজেশ কিছু বলার আগে পেছন থেকে পুরুষালিত কণ্ঠ ভেসে আসলো, ব্লাডের জন্য আপনাদের কোনো স্ট্রেস নিতে হবে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত ব্লাড প্রয়োজন আমরা দিব। আমরা আমাদের মাকে মরতে দিব না, কিছুতেই না। রাতে ডিনার শেষে সিজদা কিছুক্ষণ সালেহা বেগমের সাথে গল্পগুজব করে এসে দেখে সাইফান বিছানা রেডি করছে। সিজদা গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে বলল, আরে আপনি এসব মেয়েদের কাজ করছেন কেন? আপনি গিয়ে বসুন, আমি বাকিটা করে দিচ্ছি। সাইফানের যে সিজদার কথা কর্ণকুহে প্রবেশ করে না, সাইফান নিঃশব্দে বিছানা রেডি করে মশারি টানিয়ে বিছানার চারপাশে মশারি গুঁজে দিয়ে বলল, এইটুকু কাজ করছি বলে আমার হাতে ফোসকা পড়ে যায়নি। এইসব ছোটোখাটো কাজ করার অভ্যাস আছে আমার। এমনভাবে বলছেন যেন আপনার আগে ঘরে বউ আছে। আপনি বউয়ের কাজে সবসময় সাহায্য সহযোগিতা করেন, যার জন্য আপনার অভ্যাস হয়ে গেছে। সিজদা যদি রসিকতা করে কথাটা বলে, তবুও সাইফানের মুখ ফ্যাকাশে হয়ে যায়, বুক ধূপ করে উঠে, ঘামতে শুরু করে সাইফান। সাইফানের মুখের আধার দেখে সিজদার শাড়ির আঁচল দিয়ে সাইফানের মাথা ঘাম মুছে দিয়ে বলে, বাবা, আমার সামান্য কথা শুনে এসি ঠান্ডা হওয়ার মতো থেকে আপনার কপালে ঘামের সৃষ্টি হয়ে গেল। আরে বাবা, আমি তো মজা করে বলছি কথাটা। সাইফান যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে ধীর গলায় বলল, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। বেশি রাত জাগার শরীরের জন্য ভালো নয়, তোমার শরীর খারাপ করবে। যাও গিয়ে শুয়ে পড়ো। আপনি শুবেন না? তুমি শুয়ে পড়ো, আমার একটু কাজ আছে, আমি কাজ শেষ করে তারপর শুব। ঠিক আছে বলে বিছানা গায়ে এলিয়ে দেয়। সারফানের সিজদার গায়ের কাঁথা টেনে নিয়ে ল্যাপটপ নিয়ে নিজের কাজে লেগে পড়ে। সারফানের কাজ শেষ হতে প্রায় 1টা বেজে যায়। বিরক্ততে মাথা ভার হয়ে আসে তার। সারফান ল্যাপটপ বন্ধ করে টেবিলের উপর রেখে বিছানা যেতে সিজদা ঘুমন্ত মুখ দেখে তার সব বিরক্ত মুছা যায়। সারফানের মাথায় এক দুষ্ট বুদ্ধি ভর করে। সারফান তাকে মাঝখানে কোলবালিশ ফেলে দিয়ে আস্তে করে সিজদার দিকে এগিয়ে গিয়ে সিজদার কপালে আলতো চুমু খেয়ে সিজদার গা ঘেঁষে শুয়ে পড়ে। কিন্তু তার চোখে ঘুম আসছে না। রাত যত গভীর হচ্ছে, নিষিদ্ধ চাওয়ারা যেন সাইফানকে উস্কে দিচ্ছে। সাইফান নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, সিজদাকে দেওয়া কথা খেলাপ করতে চায় না। কিন্তু আগুন আর ঘি এক জায়গায় থাকলে যে কোনো বাধাই মানতে চায় না, সব কিছু শেষ করে দেয়। এই মুহূর্তে সারফানের নিজেকে আগুন আর সিজদাকে ঘি মনে হচ্ছে। ইচ্ছে করছে দুজনে মিলেমিশে একাকার হয়ে যেতে। সিজদাকে আপন করে পাওয়ার তীব্র বাসনা জেগেছে তার মনে। সারফান যেন নিজের মধ্যে নেই। সে তার দেওয়া সমস্ত কথা ভুলে সিজদার দিকে অগ্রসর হয়। সিজদার ঠোঁটের নিচে ঠোঁট রাখতে গিয়ে কপালে চুমু খেয়ে সারফান বিছানা ছেড়ে নেমে ব্যালকনিতে চলে যায়। সারফান যেতেই চোখ খোলে সিজদা। সে সজাগ থাকলেও ঘুমের ভান ধরে পড়েছিল। এক মুহূর্তের জন্য সারফানের প্রতি সব সম্মান, শ্রদ্ধা, ঘৃণা পরিণত হয়েছিল। কিন্তু সিজদা যখন দেখল সারফান তার দেওয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করছে, তখন সারফানের প্রতি তার সম্মান শ্রদ্ধা আরও বেড়ে গেল। সিজদা মনে মনে বলল, আপনি ধৈর্যের পরীক্ষায় পাশ করেছেন সারফান। আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আপনার প্রতি দিন দিন আমার সম্মান বাড়ছে, বই কি কমছে না। আপনার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যি গর্বিত। আপনাকে বেশি দিন কষ্ট পেতে দিব না আমি। আপনি আমার মন ছুঁয়ে দিয়েছেন, আর যে মানুষটা মন ছুঁতে পারে, শরীর ছোঁয়া ও অধিকার রয়েছে তার। খুব শীঘ্রই সেই অধিকার দেব আপনাকে। আপনাকে আপন করে নিব, ততটাই আপন করে যতটা আপন করে আপনি আমার রন্ধে রন্ধে মিশে যাবেন। আপনার রঙে আমি রঙিন হয়ে যাব।